সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ভুল বানান, বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। বইয়ের স্টোর বানানটা লেখা থাকে দন্ত শয়টা ওকার র, আবার অনেকটা দোকানে দেখি আমরা মূর্ধন্য শয়টা ওকার র। আমরা শিখে আসছি শুদ্ধভাবে, কিন্তু এখন আমরা দেখে অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। মাতৃভাষার সম্মান রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। কোনো নাম ফলক কিংবা অফিসের নাম ফলক এগুলো যদি ভুল বানানে থাকে তাহলে তাকে 1 মাসের মধ্যে ঠিক করতে হবে। আমার মনে হয় সরকার বলে দিক, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের। সরকার প্রধানের জেলা বলেই গোপালগঞ্জের উন্নয়নে বেশি কাজ দেখানোকে বাড়াবাড়ি বলে মন্তব্য প্রধানমন্ত্রীর, ব্যয় কমানোর নির্দেশ। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করাকে কেন্দ্র করে উত্তপ্ত চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি, এমপি লতিফকে যথাযথ জবাব দেওয়া হবে ঘোষণা সাবেক সিটি মেয়রের। জিকা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, থার্মাল স্ক্যানারের মাধ্যমে চলছে স্বাস্থ্য পরীক্ষা। এবং রাজধানীতে 5,000-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে নগরবাসী। দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, এমন মন্তব্য করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি পালনকালে প্রতিবাদ সমাবেশে তারা বক্তব্য রাখেন। এ সময় ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নেরও দাবি জানান তারা। বিএনপি চেয়ারপারসনের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান 2 নম্বর গোলচত্বরে জড়ো হওয়ার কথা থাকলেও পুলিশের অনুরোধে বনানী মাঠের দিকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় আবারও মিছিল নিয়ে গুলশান অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে ব্যারিকেডের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন শহীদ পরিবারের সন্তান, জাতীয় সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করুন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, যারা শহীদদের সম্মানের প্রতি পদাঘাত করছে, আপনারা তাদের রাজনীতিতে পদাঘাত করুন। এই সমস্ত অপরাধী দর্শন যারা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা চাই তারাও যেন আইনের মুখোমুখি হন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি সরকারের কাছে 7 দফা দাবি তুলে ধরেন বক্তারা। পাকিস্তানের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের গণপ্রতিরোধ যেখানে যে অবস্থায় পাওয়া যাবে। আমাদের দাবি এই যে কূটনৈতিক পাড়া থেকেও বেগম জিয়াকে উৎখাত করা হোক। প্রতিটি এলাকায় এই মুখোশ পরা পাকিস্তানপন্থী খালেদা জিয়ার নেতৃত্ব এবং তার অনুসারীদের গয়সরদের প্রতিহত করবে, প্রতিরোধ করবে বাংলাদেশের কোণায় কোণায়। পুলিশের দাবি, কূটনৈতিক পাড়ার নিরাপত্তার স্বার্থে গুলশানে সমাবেশ করতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তারা বনানী মাঠে এখানে আসছে, এখানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য তারা চেষ্টা করছে। জনমত গড়ে তুলতে পর্যায়ক্রমে সারা দেশে গণসমাবেশ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 20 বার বলেছিলেন 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সকালে নেত্রকোনায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী থাকাকালীন 10 বছরে 20 বার মানে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে তিনি লিখিতভাবে যাদের উদ্দেশ্যে যে বাণী দিয়েছেন সেখানে বলেছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আজকে পাকিস্তানিদের সেই শিখানো মানে সে ময়না পাখির মতো সে গুলি আওড়াচ্ছেন, এটা ঘৃণ্য, নিন্দনীয় এবং ইনশাআল্লাহ তার বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে।
প্রকল্পে অহেতুক পরিকল্পনা এবং অতিরিক্ত অর্থ ব্যয় পরিহার করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৫৬তম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রকল্প ব্যয় না বাড়িয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে আদিক্ষেতা দেখাবার কোনো প্রয়োজন নেই। প্রকৌশলীদের অন্যতম সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৫৬তম সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর রমনায়। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকশো সদস্যের উপস্থিতিতে বিশেষ অবদানের জন্য তিনি দুজন খ্যাতিমান প্রকৌশলীর হাতে স্বর্ণপদক তুলে দেন। সুইচ চেপে উদ্বোধন করেন আইইবি ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজেরও। পরে প্রকৌশলীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অহেতুক কাজে প্রকল্পে অর্থ ব্যয় পরিহার করতে হবে উন্নয়নের স্বার্থেই। তিক্ত অভিজ্ঞতাও তুলে ধরেন প্রকৌশলীদের সামনেই। আমার এলাকায় দেখলাম একটা বিল হাওড় এলাকা আমার, সেখানে খাল খনন আর বাঁধ দেওয়া, বিল একটা খালের পাড়ে বাঁধ কত ফিট উঁচু লাগে, সেখানে তো আমার ওই 7 ফিট 8 ফিট বা 10 ফিট বা 14 ফিট উঁচু বাঁধের কোনো প্রয়োজন হয় না। এই যে অহেতুক পয়সা নষ্ট এবং আমার খালের 12টা বাজিয়ে দেওয়া, এই ধরনের পরিকল্পনা কেন নেওয়া হবে? এই ধরনের পরিকল্পনা পরিহার করতে হবে। নতুন প্রকল্পে ব্যয় সাশ্রয়ের ব্যাপারেও তিনি সজাগ থাকতে বলেন। আমি জানি এখানে প্রধানমন্ত্রী এলাকায় যা কিছু করবে বেশি বেশি করতে হবে, এই চিন্তা থাকে, এই চিন্তাটা পরিহার করতে হবে। শুধু খরচ বাড়াবার জন্য যেন প্ল্যান না হয়, বরং সাশ্রয়ী হবে, পরিকল্পিত হবে, অধিক সেবা মানুষকে দিতে পারবো, সেইভাবে আপনারা প্ল্যানটা করবেন। কারণ আমাদের সেটা মাথায় রাখতে হবে যে আমাদের চাষোপযোগী জমি আমাদের রক্ষা করতে হবে, আর এমনভাবে প্ল্যান করতে হবে যে আমাদের যে মানুষগুলি যেন একটু উন্নত জীবন পায়। এছাড়াও দেশি প্রকল্পে বিদেশি পরামর্শকের উপর ভরসা কমিয়ে আনতে প্রকৌশলীদের দক্ষতা অর্জনেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আধিক্যতাটা ভালো না যে প্রধানমন্ত্রীর জায়গা থেকে বেশি করে ঢেলে দাও, কারণ সবাই দিতে ব্যস্ত। এক সময় কিছুই পেতাম না, সারা জীবন বঞ্চিত ছিলাম, এখন পাওয়ার থাকা সামাল দিতে আমার কষ্ট হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরে সরকার সফল হয়েছে। তিনি বলেছেন, বিভিন্ন মহলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা সত্ত্বেও নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, এখনও ৭১-এর মীমাংসিত ইস্যুকে ঘোলাটে করার চেষ্টা করছে বিএনপি। সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী যখন আমরা ৭১-এর ঘাতকদের বিচার কাজ শুরু করেছি, পদে পদে বাধা এসেছে, পদে পদে বাধা এসেছে। বাংলাদেশের রাজনীতিতে তখনকার যেটা তারা বিরোধী দল বেগম খালেদা জিয়া প্রকাশ্যে ৭১-এর ঘাতকদের বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রকাশ্যে এই বিচারের বিরোধিতা করেছে, বিভিন্ন ছলছুটায় যুদ্ধবিদের পক্ষ অবলম্বন করেছে। বিতর্কিত কর্মকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর ঢালাও সমর্থনের কারণেই পুলিশ বেপরোয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদি গণতন্ত্র না থাকে, প্রতিটি রাজনৈতিক দল ধীরে ধীরে অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং সেখানে জঙ্গিবাদ ধীরে 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 শক্তিশালী উঠবে। পুলিশ বাহিনী যে বেপরোয়া অবস্থা দাঁড়িয়েছে, যেহেতু তারা একটি দলের পুলিশ বাহিনী, তাদেরকে রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে, অথচ আমাদের পুলিশ বাহিনী এরকম ছিল না। তাদের অনেক ভালো কাজ করার ঐতিহ্য রয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ সবসময় ভালো কাজ করে। এই ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা সীমা অতিক্রম করেছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, যে পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে,
ওটা তার দায়িত্ব, এটা পুলিশ আমার বিভাগের দায়িত্ব না। তার প্রতি আমরা জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে যা যা করা দরকার সেগুলি আমরা করে থাকি। যদি তদন্ত করতে হয়, তদন্ত করে তদন্ত প্রমাণ হয়, সেক্ষেত্রে আমরা তাকে চাকরিচ্যুত করে দিতে কোনো দ্বিধাবোধ করি না। সন্ধ্যার সময় আরও থাকছে। তাইওয়ানে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 12 জনের মৃত্যু। আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। উচ্চ আদালত, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দেশের সর্বত্রই চলছে ভুল বানানের মহড়া। বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানের সাইনবোর্ড, ব্যানার ও দেয়াল লিখনে একটু মনোযোগ দিলেই দেখা যায় বাংলা শব্দের করুণ পরিণতি। শিক্ষার্থীরা বলছেন এসব ভুল বানানের শব্দ প্রতিনিয়ত বিভ্রান্ত করছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন উন্মুক্ত স্থানে ভুল বানানের শব্দ লেখা বন্ধে দরকার সরকারি পদক্ষেপ। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর সড়কগুলোর দুই পাশে রঙিন আলোয় ঝলমলে সাইনবোর্ডগুলোর দিকে একটু মনোযোগ দিলেই বাংলা বানান নিয়ে অবহেলা চোখে পড়বে। শুধু রাস্তার ধারে লাগানো সাইনবোর্ড বা ব্যানার নয়, উচ্চ আদালত, বাংলা একাডেমি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি প্রতিষ্ঠানগুলো ভুল বানান মুক্ত থাকতে পারেনি। বিদেশি শব্দের এই বানানগুলোর দিকে যেন মনোযোগ নেই কারো। শিক্ষার্থীরা বলছেন পাঠ্য বইয়ে একরকম আর অন্যান্য ক্ষেত্রে ভিন্ন বানান দেখে শুদ্ধ বানান সম্পর্কে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে তাদের। বইয়ে স্টোর বানানটা লেখা থাকে দন্ত শয়টা ওকার র, আবার অনেকটা দোকানে দেখি আমরা মূর্ধন্য শয়টা ওকার র। তো আমরা যা দেখি তো তা বেশি মনে থাকে। আমরা শিখে আসছি শুদ্ধভাবে, কিন্তু এখন আমরা দেখে অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে যাই, তখন বিভ্রান্ত হই যে আসলে আমরা ভুল নাকি এটা ভুল। বিশেষজ্ঞরা বলছেন মাতৃভাষার প্রতি শ্রদ্ধার অভাবের কারণেই সর্বত্র লেখা হচ্ছে ভুল বানানের শব্দ। এখন যে যুব সমাজ কিংবা যারা প্রশাসক, তাদের কাছে ইংরেজি ভাষা কিংবা অন্য কোনো ভাষা যতটা প্রাধান্য পায়, বাংলা ভাষা ততটা পায় না। যেসব নাম ফলক আছে সেখানে বানান ভুলের সমাবেশ। রাষ্ট্রীয়ভাবে আবেদন জানানো যায় এবং আবেদনের পরে বলা যেতে পারে যে কোনো নাম ফলক কিংবা অফিসের নাম ফলক এগুলো যদি ভুল বানানে থাকে তাহলে তাকে 1 মাসের মধ্যে ঠিক করতে হবে। আমার মনে হয় সরকার বলে দিক, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এখনই বিভিন্ন স্থানে ভুল বানানের শব্দ লেখা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ ভাষা গবেষকদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 6ষ্ঠ দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ছিল পাঠক লেখকদের ভিড়। আজ দ্বিতীয় শিশু প্রহরে দেখা গেছে শিশুদের উচ্ছ্বাস। সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে মেলায় আসে শিশুরা। এদিকে মেলায় বইয়ের প্রকৃত পাঠক বাড়ছে কিনা এই প্রশ্নে লেখক প্রকাশকরা জানালেন মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন প্রতি বছর মেলার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পাঠক সংখ্যাও। প্রতি বছরের মতো এবারও সপ্তাহের শুক্র এবং শনিবারকে শিশু প্রহর হিসেবে ঘোষণা করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এবারের বইমেলায় দ্বিতীয় দিনে শিশু প্রহরে বাচ্চাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সময় কেটেছে প্রিয় চরিত্র ইকরি, হালুম আর টুকটুকির সঙ্গে। নিজে না বুঝেও বাবা মায়ের হাত ধরে গদ্য পদ্য আর স্বরলিপির বই কেনায় পিছিয়ে নেই সোনামণিরা। কালকে ইকরি, হালুম দেখেছি, আজকেও দেখবো, খুব মজা লাগবে। সবগুলো বইয়ের স্টলগুলো দেখে তারপরে আবার বই কিনবো। আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। এ তো গেল শিশুদের কথা। সাপ্তাহিক বন্ধের দিন থাকায় বড়রাও এসেছেন দল বেঁধে। তবে পাঠক সংখ্যার প্রশ্নে লেখকদের কাছ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। পাঠক আসলেই বৃদ্ধি পেয়েছে এবং পাঠকের আগ্রহ আছে, এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা পাঠকের আগ্রহ বহুকোণিক হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না পাঠক বেড়েছে। আমরা যদি লক্ষ্য করি অডিওভিজুয়াল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং এগুলোর পেছনে মানুষের যে সময়টা যায়, বই পড়ার মতো যে সময় তার হাতে আসলে নাই। 21-এর বইমেলায় প্রচুর বই বিক্রি হয়, তাতে করে মানুষের পাঠাভ্যাস বৃদ্ধিতে এটা একটা সহায়ক। অন্যদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বললেন 21-এ বইমেলার ব্যাপ্তি বৃদ্ধি প্রমাণ করে প্রতিনিয়ত বাড়ছে পাঠক সংখ্যা। বলা হয় যে এখন নতুন প্রযুক্তি এসছে, ই বুক এসছে, বইয়ের কদর হয়তো কমে যাবে, কিন্তু আমরা দেখছি যে বইয়ের কদর কমেনি। মনে হয় না যে বইয়ের কদরটা, ছাপানো বইয়ের কদর কমবে। 21-এ গ্রন্থমেলার 6ষ্ঠ দিনে মেলা এসেছে 155টি নতুন বই। বছর ঘুরে আয়োজিত এই উৎসব শুধুমাত্র আনন্দ উপলক্ষ না হয়ে সৃষ্টিশীল, সৃজনশীল এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা লেখক প্রকাশকদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাংলা একাডেমিতে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। বইমেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা।
জাফর, আজকে ছুটির দিন হওয়ায় মেলাতে সব ধরনের প্রস্তুতি ছিল যে আজকে অনেক লোকজন আসবেন, পাঠকরা আসবেন, ক্রেতারা আসবেন এবং তেমনটি হয়েছে। সেই চিত্র আছে এখন। তবে মেলার শেষ পর্যায়ে কিন্তু এখন চলে এসেছি আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে যে স্টলগুলো রয়েছে সেখানে এখন মোটামুটি ভিড় আছে, তবে বিকেলের দিকেই সবচেয়ে বেশি পাঠক এবং ক্রেতাদের ভিড় ছিল। আর এখন যেটি হচ্ছে, বাংলা একাডেমির মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এখন চলে এসছে, সেটিও কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে এবং যেখানে মোড়ক উন্মোচন করা হচ্ছিল সেখানে আজকে অনেকগুলো বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এই মুহূর্তে দুটো মঞ্চই, মোড়ক উন্মোচনের দুটো মঞ্চই খালি রয়েছে এবং আজকের মেলা আসলে প্রায় শেষ পর্যায়ে এসে কালকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখা যাক আজকের মেলা কেমন হয়েছে, যারা মেলায় আছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা যাক। আপু, আজকে আপনাদের বেচা কেনা কেমন হয়েছে স্টলে? অবশ্যই ভালো, কিন্তু হচ্ছে গতকালকের তুলনায় সারা আমরা আজকে একটু কমই পেয়েছি, যেহেতু গতকাল শুক্রবার ছিল, ছুটির দিন ছিল। আজকেও ছুটির দিন, সরকারি ছুটির দিন, কিন্তু বেশিরভাগ স্কুল তো খোলা। তো সেই জায়গা থেকে আমাদেরটা যেহেতু শিশু কর্নার, আমরা গতকালকের তুলনায় সারা একটু কমই পেয়েছি। আপনাদের এখানে তো সবগুলো শিশুদের বই দেখতে পাচ্ছি, শিশুদের মাঝে কেমন আপনাদের এই বইগুলো নিয়ে, তাদের কোনগুলো নিয়ে বেশি আগ্রহ আছে? শিশুদের মাঝে যেহেতু এখানে কার্টুন ক্যারেক্টারগুলো আনা হয়েছে এবং প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টার আমাদের নিজেদের করা, যেমন না যে কিছু কমন কার্টুন ক্যারেক্টার এনে বইয়ে বসিয়ে দিয়ে গল্প লেখা, এরকম না, নিজস্ব লেখা, নিজস্ব কাজ করা। তো এই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি বোতাম ভূত একটা গল্প আছে, ভূতের গল্প বাচ্চারা এমনিতেই খোঁজে। আর যেহেতু কালারফুল বই, বোতাম ভূত, চড়ুই বাড়ি, পাগল, রত্ন, চেঁচায় ছেলে, এই ধরনের বাচ্চারা যেসব পছন্দ করে আমরা চেষ্টা করেছি ওভাবেই প্রেজেন্ট করার এবং আমরা আসলে সেরকম সারাই পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম হট্টিটি নামে যে প্রকাশনা আছে, তারা যে প্রকাশনাগুলো এনেছে শিশুদের প্রকাশনা, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের মেলায় অনেকগুলো উল্লেখযোগ্য বই বেরিয়েছে। 155টি বইয়ের মধ্যে যেগুলো আমাদের বিশিষ্ট লেখকরা আছেন এবং পরিচিত লেখকদের যে বইগুলো রয়েছে সেগুলোর দিকেই পাঠকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে এবং আগামী দিনেও কিন্তু আরো অনেক বই বের হবে মেলায় এবং এখনো পর্যন্ত সব প্রকাশনা সংস্থা যতগুলো নতুন বই আসার কথা সবগুলো কিন্তু আজকেও বের হয়নি। তো জাফর, এই ছিল আমার কাছে আজকের বইমেলার খবরাখবর। পারমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে গ্রন্থমেলার 6ষ্ঠ দিনের শেষ প্রহরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারমিতাহীন। 20 দলীয় জোটের আন্দোলনের নামে গত বছর এই দিনে গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমা ছুড়ে শিশু ও নারী সহ 8 জন নিরীহ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার বছর গড়ালেও দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারেনি পুলিশ। আর ওই ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা আজও মানবেতর জীবনযাপন করছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে এখন শুধু কষ্ট আর হাহুতাশ। নির্মম রাজনীতি আর আন্দোলনের নামে গত বছরের 6 ফেব্রুয়ারি রাতে বাসে সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমা কেড়ে নেয় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত দিনমজুর সৈয়দ আলীর মৃত্যুতে শেষ হয়ে গেছে তার স্ত্রী সন্তানদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা। খাতা নেই, কলম নাই, গাইড নাই, এখন আমরা কার কাছে যাই? আমাদের আশেপাশে সবাই বাবা বলে ডাকে, আমরা তো ডাকাতে পারি না। এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা খুব কষ্টে আছে না হলে দিন। সেই রাতের ভয়াল স্মৃতি মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে ওঠেন ওই হামলায় বেঁচে যাওয়া হতভাগা সাধারণ মানুষ এবং উদ্ধার কর্মীরা। মাঝে মাঝে মনে হয় না যে আমরা বেঁচে আছি। সেই সময়ের কথা যদি মনে পড়ে তে আজও চোখে জল আসে। গাইবান্ধা সদর থানায় মামলা হলেও আদালতে এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখন পর্যন্ত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় শাসক গোষ্ঠী আনতে পারে নাই। আমরা কথাই শুনি আইনের হাত অনেক লম্বা, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, এই আইনের হাত কেন যাচ্ছে না তাদের গায়ে? তবে পুলিশ বলছে তদন্ত শেষ পর্যায়ে। আর সরকারি কৌঁসুলি জানালেন আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পরই মামলার বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। যদি অভিযোগ গঠন হয় তারপরে বিচার প্রক্রিয়া শুরু করতে আরো 6 মাস, যদি অভিযোগ এখনো চার্জশিটটা দেয় আর কি। মামলাটি তদন্ত একেবারে শেষ প্রান্তে এসে গেছি, আমরা শীঘ্রই এটার অভিযোগপত্র দাখিল করব। আর ইতিমধ্যে বেশ কিছু আসামি ধরা পড়েছে যারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জামাত শিবির ক্যাডারদের ছোড়া পেট্রোল বোমা হামলায় 30 জন মানুষ প্রাণে বাঁচলেও তারা যন্ত্রণা আর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বন্দরনগরী চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নগর আওয়ামী লীগের রাজনীতি।
এমপি লতিফ তার ছবিতে বঙ্গবন্ধুর মুখমণ্ডল স্থাপন করেছেন বলে অভিযোগ উঠলেও উল্টো লতিফ এ ঘটনার জন্য অভিযুক্ত করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। আর লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জবাব দেবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফর উপলক্ষে বঙ্গবন্ধুর বেশ কিছু প্রতিকৃতি স্থাপন করেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ। কিন্তু পাকিস্তানি বেশভূষায় বঙ্গবন্ধুর এসব প্রতিকৃতি নিয়ে নগরীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিদিনই ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে ছবি বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে, এমনকি মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে। চরম বেয়াদবি করেছে। আমরা বন্দর প্রধানের পক্ষ থেকে আমরা লজ্জিত, বিব্রত। আমরা মানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। এরকম লোক যাই আওয়ামী লীগকে ধ্বংস করবে, সেই জন্য এর ব্যবস্থা নিতে হবে, বিচার হতে হবে, এবং এই যদি অন্য করে থাকে তাকে জেলে পাঠাতে হবে। এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির 7 দিন পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সংসদ সদস্য এম এ লতিফ। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার জন্য তার মনোনয়ন বিরোধিতাকারীদের দায়ী করেন। আমাকে বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা যেদিন থেকে নমিনেশন দিয়েছে সেদিন থেকেই একবার না আমার উপরে বারবার করে অনেক অভিযোগ আনা হয়েছে। সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে সংসদ সদস্য লতিফের বিরোধ নতুন কিছু নয়। মূলত চট্টগ্রাম বন্দর এবং ডব্লিউটিসির আধিপত্য নিয়ে গত 7 বছর ধরে এই বিরোধ চলে আসছে। এর আগেও দুবার মহিউদ্দিন চৌধুরী অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এম এ লতিফ। এবার লতিফের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানালেন মহিউদ্দিন চৌধুরী। এখন বলবে আমি তাকে পছন্দ করি না, এই বলে একটা নিন্দুকরা কিছু কথা ছড়িয়ে দেবে। তার জন্য আমি তর্ক করে বঙ্গবন্ধুর যখন নিয়ে এটা অসমান কাজ করেছে তার প্রতিবাদ অবশ্যই করার দরকার আছে। তবে এই বিষয়ে এখনো মন্তব্য করেননি মেয়র আজম নাসির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং আফসারুল আমিনের অনুসারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। এসএ গেমসে দেশের হয়ে প্রথম রৌপ্য পদক জিতেছেন রিনা আক্তার। আসরের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্জন 8টি পদক। দুর্বল নির্মাণ কাঠামো আর রাজুকের নকশা না মেনে ভবন নির্মাণ করায় রাজধানীতে একের পর এক ভবন হেলে পড়ার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও শঙ্কা বাড়ছে মানুষের মনে। তবে থেমে নেই ঝুঁকিপূর্ণ ভবনে মানুষের বসবাস। বিশ্লেষকরা বলছেন দায়িত্বশীল প্রতিষ্ঠানের গাফিলতি আর মানুষের মধ্যে আইন না মানার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। অবশ্য যত দ্রুত সম্ভব ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সরকারি তিতুমির কলেজের একমাত্র ছাত্রাবাস। বাহির থেকে বেশ ফিটফাট মনে হলেও ভেতরের অবস্থা খুবই নাজুক। ছাদ থেকে খসে পড়েছে আস্তরণ, ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়। কর্তৃপক্ষ ভবনটিকে ঘোষণা করেছেন ঝুঁকিপূর্ণ হিসেবে। তারপরেও থেমে নেই শিক্ষার্থীদের বসবাস। লাইফ রিস্ক নিয়ে থাকতেছে এখানে প্রত্যেকটা ছাত্র। আপনি দেখতেছেন আমি এখানে শুয়ে আছি, আমার মাথার উপরে এখানে ভাঙা, যে কোনো সময় এখান থেকে ভেঙে আমার গায়ে পড়তে পারে। আমাদের জীবনের কোনো তখন নিরাপত্তা নাই। আমরা যখন ঘুমাই থাকি, উপর থেকে যদি ছাদ ভেঙে পড়ে তখন তো আমাদের যে কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। প্রত্যেকটা স্টুডেন্ট এরকম জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত বসবাস করতেছে, এরপরও কর্তৃপক্ষর নজরেই যাচ্ছে না এটা। সম্প্রতি ভূমিকম্পের পর রাজধানীতে হেলে পড়েছে কয়েকটি ভবন। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। আলোচনায় আসে ঝুঁকিপূর্ণ ভবন। নতুন করে তালিকা প্রণয়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 351টি ভবন চিহ্নিত করা হয় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে। যদিও সংস্থাটির জরিপে 5000-এর বেশি ভবন রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। যে সমস্ত ভবন ইতিমধ্যে ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে সেই তালিকা তৈরি করে আমরা আইন অনুসারে আমরা সিটি কর্পোরেশনকে দিয়েছি। সিটি কর্পোরেশন তাদের আইন বলে এই চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনসমূহ তারা ভেঙে ফেলবেন। বিশ্লেষকরা বলছেন কাগজে কলমে সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন না হওয়ায় বরাবরই থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিবারই দুর্ঘটনাগুলি যখনই ঘটে তখনই একটু সোচ্চার, একটু আওয়াজ, আমরা মিডিয়াও চিৎকার চেঁচামেচি করি, কিন্তু এর যে দীর্ঘস্থায়ী সমাধানের মধ্যে দিয়ে মৃত্যুর এই মিছিল বন্ধ করার যে প্রচেষ্টা, সেখান থেকে কেউই দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করছি না। এটি মূলত দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীন একটি গভর্নেন্স আমাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে ঠেলে দিচ্ছে। রাজুকের তথ্য মতে রাজধানীতে শতাধিক ভবন নিয়ে আদালতে মামলা চলায় এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।
জিকা ভাইরাস প্রতিরোধে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশি নাগরিকদের শারীরিক পরীক্ষা শেষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ও ইমিগ্রেশন কর্মকর্তারা। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে 1947 সালে শনাক্ত হওয়া জিকা ভাইরাস আতঙ্ক। বাংলাদেশকেও আগাম কিছু ব্যবস্থা নিয়ে জিকার সংক্রমণ থেকে দেশবাসীকে নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আর এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশি বিদেশি নাগরিকদের থার্মাল স্ক্যানিং যন্ত্রের সাহায্যে করা হচ্ছে শারীরিক পরীক্ষা। একটা টিম দেখলাম, আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ভালো বললে তারপরে রিপোর্ট করে শেষ করছে। জিজ্ঞাসা করলো যে কোনো ভাইরাস হেলথ ট্রিটমেন্ট করা আছে কিনা। আফটার অল দ্যাট কোশ্চেন আমাদের ছেড়ে দিল। আমার কোনো সমস্যা হয় নাই। ইমিগ্রেশন ক্রস হওয়ার সাথে সাথে আমি একদম সুস্থ আছি এবং বের হয়ে আসছি। স্বাস্থ্য পরীক্ষায় নিরাপদ নিশ্চিত হয়েই বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। বিদেশি নাগরিকরা আসলে তাদের নিরীক্ষণ করে এখানে কর্মরত স্বাস্থ্যকর্মী আছে তাদের কাছে আমরা প্রেরণ করছি। আমরা তার পরবর্তীতে নিশ্চিত হওয়ার পরে তাদের আগমনী সিল আমরা প্রদান করছি। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন চিকিৎসক। স্বাস্থ্য বিভাগের নির্দেশ আছে, যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করতে হবে। এখন পর্যন্ত আমরা একজনও জিকা ভাইরাসের রোগী পাইনি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১৫০০ দেশি বিদেশি নাগরিক যাতায়াত করেন। সময় সংবাদ, যশোর। বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক স্মরণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরে শুরু হবে ৬ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। এই উপলক্ষে দুপুরে জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জাদুঘরের মহাপরিচালক ফাইজুল লতিফ চৌধুরী ও চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম বক্তব্য রাখেন। উৎসবে স্থান পাবে ঢাকায় জন্ম নেয়া খ্যাতিমান এই ভারতীয় চলচ্চিত্রকারের ১৩টি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শনীটির উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি। উৎসবের শেষ দিন থাকবে ঋত্বিক ঘটককে নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। তাইওয়ানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবারের ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলা ভবনে বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ভবনটি ছাড়াও অন্যান্য স্থাপনার ভেতর থেকে এ পর্যন্ত ২ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজ করছে ৮ শতাধিক সেনা সদস্য। ছোট্ট শিশুটিকে উদ্ধারের পর তাকে পেয়ে যেন নিজের জীবন ফিরে পেল শিশুটির মা। শনিবারের ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানের তাইনান শহরের ১৭ তলা এ ভবনটি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। ভোররাতে সবাই যখন ঘুমে মগ্ন, তখন হঠাৎ করেই কেঁপে ওঠে তাইনান শহর। ৬.৪ মাত্রার ভূমিকম্পে গুঁড়িয়ে যায় ১৭ তলা এ ভবনটি। চাপা পড়ে মারা যায় বেশ কয়েকজন, যাদের মধ্যে ১০ দিনের শিশুও আছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় ২০০রও বেশি মানুষের আবাসস্থল এ ভবনটিতে এখনো বহু মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গ্যাস সংযোগ লাইনে ফাটল ধরে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। শহরটির মেয়র জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করছেন তারা। আমরা অনেক মানুষকে জীবিত দেখতে পেয়েছি, কিন্তু তারা আটকে আছে। তাদেরকে উদ্ধার করাই আমাদের প্রধান লক্ষ্য। পর্যাপ্ত যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি সবাইকে উদ্ধার করতে পারবো। শনিবার মধ্যরাতে ২৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের পরপর অন্তত ৫ বার ছোট ছোট কম্পনে কেঁপে ওঠে তাইনান। ১৭ তলা ভবনটি ছাড়াও বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমি যখন 3 তলা থেকে নামছিলাম তখন দেখি যে দোতলা থেকে সিঁড়ি একেবারে গুড়িয়ে গেছে। অপেক্ষায় ছিলাম কখন আমাদের উদ্ধার করা হবে, আর ভয়ে ছিলাম কখন ভবনের সাথে আমরাও নিশ্চিহ্ন হয়ে যাই। তাইওয়ানে এর আগে 1999 সালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যাতে প্রাণ হারায় অন্তত 2300 মানুষ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এসএ গেমসের খবর। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্য পদক জিতেছেন রিনা আক্তার। আসরের দ্বিতীয় দিনে বিভিন্ন ইভেন্টে একটি রৌপ্য সহ 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের অ্যাথলিটরা। ভারতের গৌহাটিতে নারীদের 60 কেজি ওজন শ্রেণীতে দেশের হয়ে প্রথম রৌপ্য পদক এনে দেন রিনা আক্তার। এছাড়া 48 কেজি ওজন শ্রেণীতে নদী চাকমা এবং 65 কেজি ওজন মশক সোমা চৌধুরীও অর্জন করেন ব্রোঞ্জ পদক। পাশাপাশি সাঁতার ইভেন্ট থেকে এসেছে 4টি ব্রোঞ্জ পদক। পুরুষদের 200 মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর রহমান সাগর এবং 200 মিটার ব্রেস্ট স্ট্রোক বিভাগে শরীফুল ইসলাম ব্রোঞ্জ পদক জিতেন। এছাড়া 100x400 ফ্রি স্টাইল রিলেতেও ব্রোঞ্জ পায় বাংলাদেশের সাঁতারুরা। পুরুষের পাশাপাশি সাফল্য পেয়েছেন নারী সাঁতারুরাও। নারীদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ পায় রুমানা আক্তার। এর আগে দুপুরে 48 কেজি ভারোত্তোলন নারী বিভাগে ব্রোঞ্জ জিতে পদকের খাতা খোলেন মোল্লা সাবিরা। 143 কেজি ভারোত্তোলন করে ব্রোঞ্জ পদক পান সাবিরা। 12তম এসএ গেমসে 23টি ইভেন্টের মধ্যে 22টি ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের। সরকার প্রধানের জেলা বলেই গোপালগঞ্জের উন্নয়নে বেশি কাজ দেখানোকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ব্যয় কমানোর নির্দেশ। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করাকে কেন্দ্র করে উত্তপ্ত চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতি। এমপি লতিফকে যথাযথ জবাব দেয়া হবে, ঘোষণা সাবেক সিটি মেয়রের। জিকা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা। থার্মাল স্ক্যানারের মাধ্যমে চলছে স্বাস্থ্য পরীক্ষা। এবং রাজধানীতে 5000-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ। আতঙ্কে নগরবাসী, দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন।